খাতার উপর লেখো সি ফিভার। তোমাদের লেসন 6 এ দেওয়া রয়েছে, লেসন 6। সি ফিভারের রাইটার কে আছে, অর্থাৎ পোয়েট কে আছে? সি ফিভারের পোয়েট হচ্ছে জন মেসফিল্ড, MESEFIELD। জন মেসফিল্ডের লেখা সি ফিভার হয়েছে। এবার দেখো সি মানে কি? সমুদ্র। আর ফিভার মানে, এটাকে লিখে রাখো, ফিভার মানে এখানে লিখবে ইয়ার্নিং, ইয়ার্নিং টু দ্য অ্যাডভেঞ্চার, ইয়ার্নিং টু দ্য অ্যাডভেঞ্চার অন সি। অর্থাৎ সমুদ্রের ওপরে যে অ্যাডভেঞ্চার করবে তার ইয়ার্নিং, অর্থাৎ ইয়ার্নিং মানে লিখবে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা হয়েছে। তাহলে ফিভার মানে এটা লিখবে ইয়ার্নিং টু দা অ্যাডভেঞ্চার অন সি। দেখো প্রথমত সি ফিভার আমরা শুরু করব, জন মেসফিল্ডের লেখা সি ফিভার। প্রথমে দেখবে তোমাদের অথার সম্পর্কে দেওয়া রয়েছে, অর্থাৎ পোয়েট সম্পর্কে দেওয়া রয়েছে। কবি কে আছে? জন মেসফিল্ড। দেখো পোয়েটের ফুল নেম দেওয়া রয়েছে জন এডওয়ার্ড মেসফিল্ড। ওয়াজ বর্ন ইন 1878। কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? 1878 খ্রিস্টাব্দে। অ্যান্ড হি ডাইড ইন, এবং তিনি মারা গিয়েছিলেন কত খ্রিস্টাব্দে? 1967, 1967 খ্রিস্টাব্দে। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, তিনি একজন ইংল্যান্ডের কবি ছিলেন, রাইটার, লেখক ছিলেন, অ্যান্ড পোয়েট লরিয়েট অফ দ্য ইউনাইটেড কিংডম, অর্থাৎ ব্রিটেনের একজন পোয়েট লরিয়েট ছিলেন। পোয়েট লরিয়েট কি? একটা পজিশন বা একটা পদ, যে পদটা ব্রিটেনের রাজা বা রানী কবিদের দিয়ে থাকেন। রাজকীয় পরিবারের যে কোনো ইভেন্ট হোক, যেরকম ওয়েডিং বলো, ওয়েডিং মানে কি রে? বিবাহ অনুষ্ঠান। তারপরে বলো বার্থডে, জন্মদিন হয়েছে। তারপরে বলো ডেথ, কারো ডেথ হয়েছে। তো এই সব নিয়ে যখন কবিতা লিখবে, তখন যারা কবিতাটা লিখবে তাদের বলা হবে পোয়েট লরিয়েট। পোয়েট লরিয়েট একটা পদ, ওই পদে কবিদের বসানো হয়। সেরকম পোয়েট লরিয়েট কে ছিলেন? জন মেসফিল্ড। দেখো কত সাল থেকে কত সাল অব্দি, 1930 টিল হিজ ডেথ, 1930 খ্রিস্টাব্দ থেকে তার মৃত্যু অব্দি। মৃত্যু কত সালে হয়েছিল? 1967, 1967 খ্রিস্টাব্দে। তাহলে 30 থেকে 67 মানে 37 বছর তিনি পোয়েট লরিয়েট পদে আসীন ছিলেন, সেখানে টিকে ছিলেন। হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথার অফ দ্য চিলড্রেন্স নভেলস। তিনি বাচ্চাদের উপন্যাসের জন্য স্মরণীয় ছিলেন। কিসের জন্য ছিলেন? বাচ্চাদের উপন্যাসের জন্য। দেখো দুটো নভেলের নাম রয়েছে, দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। দুটো মনে রাখবে, দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। তাহলে ওনার সম্পর্কে আমরা জানলাম। এবার কবিতার ইন্ট্রোডাকশন অর্থাৎ সূচনা সম্পর্কে দুটো কথা রয়েছে, আমরা জানবো। দেখো, দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট, অর্থাৎ এই কবিতাটা একটা এক্সাইটমেন্ট সম্পর্কে দেখায়। এক্সাইটমেন্ট মানে কি? উত্তেজনা। হ্যাঁ, কার উত্তেজনা? দ্য পোয়েট ফিলস এট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েস, অর্থাৎ তিনি সমুদ্র যাত্রার পূর্ব উপলব্ধি করতে পারছেন, অর্থাৎ সমুদ্র যাত্রায় তিনি যাবেন। এই যাওয়া নিয়ে কবির মনে যে উত্তেজনা, সেই উত্তেজনা সম্পর্কে এই কবিতায় বলা রয়েছে। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ। সিস্কেপ মানে কি? সমুদ্রে যেই সব দৃশ্যাবলী দেখা যায় সেগুলোকে আমরা বলি সিস্কেপ। যেরকম ভূমিতে যেসব দৃশ্যাবলী দেখা যায় তাকে আমরা কি বলি? ল্যান্ডস্কেপ। এবার সমুদ্রে যে দৃশ্যাবলী দেখা যাবে তাদের কি বলবো? সিস্কেপ। তাহলে কি আছে? সমুদ্রে যেসব দৃশ্যাবলী দেখা যায় তার যে ডেসক্রিপশন, বর্ণনা, রিভিল, সেই বর্ণনাটা প্রকাশ করে দ্য এটার্নাল ডিজায়ার অফ ম্যান, মানুষের চিরন্তন ইচ্ছা। অর্থাৎ মানুষের চিরন্তন ইচ্ছা কি? মানুষ কি করবে? সমুদ্রে গিয়ে বিভিন্ন ধরনের সামুদ্রিক দৃশ্যাবলী পর্যবেক্ষণ করবে। এটা হচ্ছে মানুষের ডিজায়ার, অর্থাৎ একটা ইচ্ছা, প্রকৃতির সৌন্দর্য খোঁজার একটা যে ইচ্ছা, সেটাকে ব্যাখ্যা করার জন্য এই লাইনটি ব্যবহার করেছেন। ঠিক আছে, এবার আমরা কবিতার সম্পর্কে জানবো। দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিস এগেইন। কবি বলেছেন যে আমি পুনরায় সমুদ্রে যাব। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। কোথায় যাবেন? লোনলি সি মানে নিঃসঙ্গ সমুদ্র, লোনলি মানে নিঃসঙ্গ, ডেজার্টেড মানে ওখানে কেউ নেই, কবি একাই যাবেন। অ্যান্ড দ্য স্কাই এবং সে আকাশ, অর্থাৎ আকাশের নিচে, উপরে আকাশ নিচে সমুদ্র, সেখানে তিনি যাবেন নিঃসঙ্গ সমুদ্রে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ। এবার কবি কি চান? একটা লম্বা একটা জাহাজ চান, যেখানে অনেক বড় বড় এরকম লম্বা লম্বা মাস্তুল থাকবে। কি থাকবে? মাস্তুল থাকবে। সেরকম একটা লম্বা জাহাজ তিনি চান। অ্যান্ড এ স্টার, এবং কি চান? একটা তারা চান, অর্থাৎ আকাশে এরকম তারা বা নক্ষত্র থাকবে। সেই তারা বা নক্ষত্রের কাজ কি? টু স্টিয়ার হার বাই, সেই জাহাজটাকে পথ চালিত করবে বা নেভিগেট করবে। নেভিগেট মানে কি রে? দিক নির্ণয় করতে সাহায্য করবে। হয়েছে? তারপর দেখবে কি রয়েছে? অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং। কি বলেছে? চাকার গান, এখানে কিক মানে হচ্ছে আওয়াজ বা গান। তখন এই যে জাহাজটি যাবে, জাহাজের যে চাকার আওয়াজ। তারপরে কি বলেছে? বাতাসের গান
এবং সাদা পালের ঝাঁকুনি। তাহলে কি কি মনে রাখবে দেখো, সবগুলোতে হুইলস এর মধ্যে এখানে ডাব্লু আছে, উইন্ডস এর মধ্যে ডাব্লু, হোয়াইট এর মধ্যে ডাব্লু, সবগুলোতে ডাব্লু ডাব্লু রয়েছে। তাহলে এরকম যদি থাকে যে কোনো সেন্টেন্সের মধ্যে কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার সেম থাকবে, তখন সেটাকে আমরা বলবো অ্যালিটারেশন। কি নাম? অ্যালিটারেশন। এটা একটা ফিগার অফ স্পিচ, তোমাদের পরীক্ষায় এরকম আসতে পারে, মনে রাখবে অ্যালিটারেশন। অ্যালিটারেশন মানে কি? রিপিটেশন, যেটা রিপিট হবে সেটাকে বলবো অ্যালিটারেশন। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস। তারপরে কবি কোথায় যেতে চান? এমন সমুদ্রে যেতে চান যেখানে ধূসর কুয়াশা থাকবে। কোথায়? সমুদ্রের উপরিভাগের উপরে, অর্থাৎ সমুদ্রের জলের উপরে ধূসর কুয়াশা থাকবে। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, তখন ধূসর ভোর হবে। ভ্রমণ করতে করতে তিনি কি দেখবেন? ধূসর ভোর হওয়া দেখবেন। তাহলে এখান থেকে আমরা প্রথম একটা স্ট্যান্জা কমপ্লিট করলাম। একটা স্ট্যান্জাতে কতগুলো লাইন রয়েছে? 4টে লাইন। তাহলে 4টা লাইনের স্ট্যান্জাকে আমরা কি বলবো? কোয়াট্রেন। এবার পরের স্ট্যান্জাতে দেখবে কি রয়েছে? আই মাস্ট গো ডাউন টু দ্য সিস এগেইন, আমি পুনরায় সমুদ্রে যেতে চাই। তাহলে একটা কথা প্রত্যেকটা স্ট্যান্জার ফার্স্ট লাইনে দেওয়া রয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটার নাম হচ্ছে অ্যানাফোরা। কি নাম? অ্যানাফোরা। ANAPHORA, অ্যানাফোরা। এটা মনে রাখবে, এই লিটারারি ডিভাইস তোমাদের পরীক্ষায় আসতে পারে, মনে রাখবে অ্যানাফোরা। হয়েছে? যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা এটা নোট ডাউন করবে, অ্যানাফোরার মিনিং কি বললাম ভালো করে বুঝবে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। এবার কবি সমুদ্রে যেতে চান কেন? চলন্ত বা ছুটন্ত ঢেউয়ের ডাকে। কারণ তিনি একবার সেইলার ছিলেন। কি ছিলেন? সেইলার, নাবিক ছিলেন। তিনি একবার সমুদ্রে গিয়েছিলেন, সেই ইচ্ছেটা কবির এখনো রয়ে গেছে, তাই তিনি বৃদ্ধ বয়সেও সমুদ্রে যেতে চান, নিজের জীবনটাকে এনজয় করার জন্য, উপভোগ করার জন্য। ইজ এ ওয়াইল্ড কল। এবার কবি বলেছে জোয়ার ভাটার ডাকটি হচ্ছে একটা বন্য ডাক। কেমন ডাক? মানে অনেক পুরনো ডাক। তিনি আগে গিয়েছিলেন, ওনার মধ্যে সেই ইচ্ছেটা এখনো রয়ে গেছে, সেজন্য সেই ডাকটাকে কি বলা হয়েছে? ওয়াইল্ড কল, অর্থাৎ বন্য ডাক। এন্ড ক্লিয়ার কল, এবং একটা পরিষ্কার ডাক। দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে কি করা যাবে না? অস্বীকার করা যেতে পারে না। এবার কবি কি চান? এন্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, এবং আমি যেটা চাই সেটা হচ্ছে একটা ঝড়ো দিন, মানে যে দিনে অনেক ঝড় হবে সেই রকম দিন একটা চান। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যেখানে কি হবে? সাদা সাদা মেঘগুলো উড়ে বেড়াবে। এন্ড দ্য ফ্লাং স্প্রে এন্ড দ্য ব্লোন স্পুম, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া জলের কণা এবং বয়ে যাওয়া জলের ফেনা। স্পুম মানে কি? ফেনা। এন্ড দ্য সি গার্লস ক্রাইং, এবং সমুদ্র পাখি অর্থাৎ গাংচিল সেখানে ডাকাডাকি করবে। সেরকম একটা পরিস্থিতি, সেরকম একটা পরিস্থিতি কবির জীবনে আসবে, যেটাকে কবি উপভোগ করতে চান। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে কবি কেমন দিন চান? উইন্ডি ডে। সেই দিনে কি থাকবে? অনেক সাদা সাদা মেঘ উড়ে বেড়াবে, যেখানে জলের মধ্যে অনেক ফেনা থাকবে, জল এদিক সেদিক ছুটে বেড়াবে, এবং সমুদ্রে যে গাংচিল থাকবে সেই গাংচিল গুলো অনেক ডাকাডাকি চিৎকার চেঁচামেচি করবে। এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা সিচুয়েশন কবি দেখতে চান। বুঝলে? তারপর দেখবে কি রয়েছে লাস্ট স্ট্যান্ডাতে, আমরা দেখবো কি রয়েছে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিস এগেইন, আমি পুনরায় সমুদ্রে যেতে চাই। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, ভ্যাগ্রেন্ট মানে ভব ঘুরের মতো, জিপসি লাইফ মানে যাযাবর জীবন। যাযাবররা কেমন হয়? ভব ঘুরে, অর্থাৎ এদিক সেদিক ঘুরে বেড়ায়, নির্দিষ্ট জায়গায় পার্মানেন্টলি থাকে না। তো সেরকম জীবন কবি চান। তাহলে এখানে টু দ্য ভ্যাগ্রেন্ট লাইফ মনে রাখবে, এটা হচ্ছে একটা মেটাফরের উদাহরণ। তাই এটা হচ্ছে একটা মেটাফরের উদাহরণ। মেটাফোর মানে কি? যেখানে দুটো আলাদা রকমের জিনিসের মধ্যে ডাইরেক্ট তুলনা হবে, তখন আমরা সেটাকে মেটাফোর বলবো। কি বলবো? মেটাফোর। তাহলে কবি এখানে নিজেকে কি করেছেন? যাযাবর জীবনের সাথে তুলনা করেছেন। টু দ্য গার্লস ওয়ে, এবার কবি যেতে চান, কোথায় যেতে চান? গার্লস ওয়ে, অর্থাৎ ওই গাংচিলের পথে। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, এবং সেই তিমির পথে যেতে চান। হোয়ার দ্য উইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ, যেখানে বাতাস কাটবে কিসের মতো? ধারালো ছুরির মতো। যেখানে প্রচন্ড বাতাস থাকবে, সেই বাতাসে কি হবে? মনে হবে যেন ছুরি দিয়ে কাটছে, প্রচন্ড বাতাস। সেখানে কেউ যেতে পারবে না, কোনো মানুষ যেতে পারবে না। সেখানে শুধুমাত্র জলের মধ্যে গাংচিল থাকবে আর তিমি থাকবে। হোয়েল মানে তিমি থাকবে, বুঝেছো? এন্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন, এবং কবি একমাত্র যেটা চান সেটা হচ্ছে একটা সুন্দর ইয়ার্ন। ইয়ার্ন মানে কি রে? টেল, গল্প বা কাহিনী। ফ্রম এ লাফিং ফেলো রোভার, হাস্যকর একটা সঙ্গী নাবিকের থেকে। মানে ওনার সাথে যেসব সেইলাররা ছিলেন, নাবিকরা ছিলেন, তাদের কাছ থেকে তিনি আবার কি চান? একটা সুন্দর গল্প শুনতে চান। তারপর দেখো লাস্ট লাইন, অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার। কবি কি চান? যখন কবির দীর্ঘ যাত্রা শেষ হয়ে যাবে, তখন কবি শান্ত ঘুম চান এবং সুন্দর স্বপ্নও চান। মানে তিনি মারা যেতে চান। তিনি বোঝাতে চেয়েছেন যে উনি ওনার পুরো জীবনটা
শুধুমাত্র যাত্রা করে কাটাবেন, যখন তিনি মারা যাবেন তখন ওনার সমুদ্র যাত্রা শেষ হয়ে যাবে। হয়েছে? অ্যান্ড অল আই আস্ক, এই কথাটি কতবার আছে? 3 বার। তাহলে আমি বলেছি যে কথাটা রিপিট হবে সেটাকে কি বলবো? অ্যানাফোরা। কি বলবো? অ্যানাফোরা। হয়েছে? তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। তো আশা করছি ভিডিওটি তোমরা পুরোপুরি ভালো করে বুঝে গেছো। যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।